তো আপনাদেরকে আপনাদের যে স্টাডি গ্রুপ সেটাকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই ইনভাইটেশনের জন্য এবং যারা উপস্থিত আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ভাইয়ের প্রশ্নগুলোতে যাব তার আগে আমি একটু এই বইটার কিভাবে আসলো এইটা একটুখানি বলি। মানে কাইম ভাই জাস্ট ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে বইটা লিখে ফেলেননি আসলে। এটা একটা পরম্পরা, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে। সেটা হচ্ছে আপনারা যদি একটুখানি আমি কাইম ভাইয়ের পেছনে একটা বলি, আপনারা জানেন যে কাইম ভাই আপনার লেখক শিবিরে ছিলেন, ফেডারেশনে ছিলেন, ছাত্র ফেডারেশনে ছিলেন এবং জেলে আন্দোলন, হাওড়ে একটা জেলেদের আন্দোলন করলেন এবং ওনার এই যে মানে এইখানটা একটা বড় সময় যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ের আউটকাম হচ্ছে যে আসলে বিপ্লব তো হচ্ছে না ভাই, বিপ্লব তো হচ্ছে না, এটা হচ্ছে সেই লড়াইয়ের আউটকাম এবং মানে দেখা যাচ্ছে না জিনিসটা, যে আসলে আমরা দেখতে পাই না যে একটা জিনিস যে ফাইন আমি আরেকটু কষ্ট করলে আরেকটু খাটলে বোধহয় একটা জিনিস পাবো। এই হতাশা থেকে, এটা আমি বলাটা ঠিক হবে না, এটা একটা মন্তব্য হিসেবে আমার মনে হয় আর কি, যে এই হতাশা থেকে আসলে কাইম ভাই প্রায় 12 বছর একেবারে রাজনীতি থেকে আপনার দূরে চলে গেছেন। মানে জাস্ট একটা প্রফেশনাল লাইফ, জাস্ট একটা ফ্যামিলি লাইফ, ওর মধ্যেই উনি ঢুকে গেছিলেন এবং তখন উনি আইনজীবী হিসেবে মানে একটু কাজ করলেন এবং প্রতিষ্ঠাও পেলেন আইনজীবী হিসেবে। এই আইনজীবী হিসেবে যখন উনি কাজ করতে গেলেন তখন ওনার মনে হলো যে আরে আমরা তো অনেক কিছু নিয়ে কথা বলি, অনেক তত্ত্ব, অনেক কিছু, অনেক অনেক মানে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি, কিন্তু যেইটা দিয়ে আসলে আমাদের এই রাষ্ট্রটা চলে, যেটা দিয়ে আমরা আসলে নিয়ন্ত্রিত হই, সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কোনো প্রশ্ন করি না। মানে ছোট ছোট প্রশ্ন করা আর কার্যকর প্রশ্ন করা, বা এটা কি আসলে মূল প্রশ্ন কিনা, এটাই মূল প্রশ্ন কিনা, এই জায়গাটাই আসলে চিন্তা করা, এটা বিস্তর ফারাক। লোকমান ভাইও বলছেন এবং এই বইতেও আসলে ভালোভাবেই আছে যে ছোট ছোট প্রশ্ন আসলে বিপুলভাবে আছে এবং ওইখানে আবার কয়েক রকমের ভাগও আছে। যে কেউ কেউ মনে করছেন যে 72টা ছিল পুত পবিত্র, ওইটাতে ফিরে গেলে সমাধান। কেউ কেউ মনে করছেন যে আসলে মানে রাষ্ট্র সংবিধান কোনো কিছু লাগবে না, সব পুরাই দাও। মানে এরকম তো বিভিন্ন রকমের আছে। কেউ কেউ মনে করছেন যে, বা বিএনপির এখন যে স্ট্যান্ড, এখানটায় আমি আসবো পরে, একটুখানি দিয়ে রাখি, যে মানে আওয়ামী লীগ 15 বছরে যে জিনিসগুলো করছেন এগুলোকে মানে রিওয়াইন্ড করে ফেললে, এগুলোকে যদি আমরা বাদ দিয়ে ফেলতে পারতাম তাহলেও আমরা আসলে মোটা দাগে একটা গ্রহণযোগ্য সংবিধান আসলে পেতাম, বা আমাদের একটা এত ক্রাইসিস হইতো না আসলে। আচ্ছা, আমি কাইম ভাইয়ের আলাপটা আসি, এই আলাপগুলো আমার পরে আসবে। কাইম ভাইয়ের তখন ওনারা কাইম ভাই আবার একটা গ্রুপের সঙ্গে বসা শুরু করলেন এবং ওনারা আপনার এই বইটা, এইটা আমি মনে করি যে আসলে এই বইটার চেয়েও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে বাংলাদেশের সংবিধানের একটা পর্যালোচনা। আচ্ছা, এই বইটা নিয়ে যখন কথা বলছি আগেই বলে রাখি যে এই বইটা স্বাভাবিকভাবেই এটা একটা আপনার কি বলে একটা অপরাধ এই বইটা, কারণ বাংলাদেশের সংবিধানের আপনি আগে যদি পবিত্র না বলেন, যে পবিত্র সংবিধান এভাবে যদি আপনি না বলেন, তাহলে আপনার নামে আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হইতে পারে, তাহলেও মামলা হইতে পারে আপনার নামে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হইতে পারে, কিন্তু এই সে মামলা না। সো সেইখানে মনে করেন যে আমাদের সংবিধানের পর্যালোচনা, মানে এটা তো একটা ঘটনা আসলে। তো যাই হোক, এই ঘটনাটা ওনারা ঘটাইছেন, এইটা আমরা খুব যে পাবলিকলি বিক্রি করে টরি সেরকম না, আমাদের বন্ধু বান্ধবরা আসলে আমাদের থেকে নিয়ে যায়, বা যারা আসলে আগ্রহী তাদেরকে, এটা আমরা কোনো লাইব্রেরিতে দেই না, কারণ এটা সরকারের চোখে পড়লে আমরা বাইরে থাকা আরো কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই সংবিধানের পর্যালোচনা বিষয় হচ্ছে যে কি, আপনি যদি দেখেন যে আমাদের এই সংবিধানটা এত সুমধুর ভাষায় লেখা, সুমধুর এবং হচ্ছে জটিল, মানে আইনের যারা আইনের ছাত্রদের প্রতি, শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, মানে এইটা ভাইও বলছেন যে আসলে তারাও আসলে এইটাকে মানে যখন পড়েন, ইভেন মানে আমি বলি যে যখন সংবিধান নিয়ে কাইম ভাইরা যখন এত এত কথা বলতেছেন, আমি ভাবলাম যে আমি তখন মানে রাষ্ট্রচিন্তা বা পিপলস পাওয়ার মুভমেন্ট, এই আগের সংগঠনটা আর কি, রাষ্ট্রচিন্তার আগের যে নাম ছিল পিপলস পাওয়ার মুভমেন্ট, সেটার আমি সদস্য ছিলাম না, আমি 2-1 যেতাম। তখন আমি এই সংবিধানটা কিনে পড়ার চেষ্টা করছি এবং আমার কাছে মনে হচ্ছে যে না, এটা তো মানে ভালো, এটা তো ঠিকই, আসলে এটাতে কি সমস্যা।
তারপরে গিয়ে আমি এটা যখন পেলাম এবং আমি যখন দুইটা মিলায়ে পড়লাম, এটা মানে একতরফা ভাবে পড়ে গেলে হবে না, দুইটাকে মিলায়ে ফেলতে হবে। যেমন মনে করেন যে 123-3 এখানে বলা আছে যে 123-3 কি হবে, যে আপনার মানে কিভাবে আসলে এমপি বা নির্বাচনটা কিভাবে হবে, যে একদল ক্ষমতায় থাকা অবস্থায় তারা ক্ষমতা ছাড়া 90 দিন আগে তারা আসলে ইলেকশন দিবে এবং ইলেকশন দেওয়ার পরে যারা নির্বাচিত হয়ে আসবে তারা ক্ষমতায় আসার আগ পর্যন্ত তারা আসলে এই ক্ষমতা তারা আসলে দায়িত্বে থাকবে। এটা হচ্ছে একটা সিনারিও। আর একটা সিনারিও বলা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো আসন শূন্য হয়ে যায় বা কেউ যদি আসলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় কোনো কারণে, তাহলে 90 দিনের মধ্যে, পরবর্তী 90 দিনে। এটা খুব নিরীহ কথা না? এটা তো কোনো সমস্যা তো আমরা মনে করতেছি না, মনে করতেছেন? এটা এই কথার মধ্যে কোনো সমস্যা বোঝাইতেছে না। কিন্তু এই কথার মধ্যে আমাদের আজকের যে সবচেয়ে বড় সংকট, সেটা আসলে এই কথার মধ্যে ভাই। এখানে বলা হয়েছে যে ডেলিভারেটলি ক্ষমতায় থেকে ইলেকশন করা যায়। দেখেন, মানে ইলেকশন করতে হবে ক্ষমতায় থেকে। এখানে যেটা বলা হয়েছে যে 123-3, সেখানে বলা হয়েছে যে ক্ষমতা, এটা কিন্তু 72-এর সংবিধান, মূল সংবিধানটা, ক্ষমতায় থেকে ইলেকশনটা করতে হবে। আর আমরা কি দেখছি, আমাদের এই 50 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে ক্ষমতায় থেকে যখন ইলেকশন করে তখন ওই দলীয় সরকার তাকে আসলে হারানো যায় না, একবারও হারানো যায় না। আবার উল্টাটাও আমরা দেখছি যে যখন ক্ষমতায় থাকে না, মানে যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট টাইপের আর কি, যখন একটা কোনো দল সরকারে নাই, তখন যদি ইলেকশন হয় তখন আগের সরকারটা একবারও জিতে না। তো আমাদের এখানে তো আমরা 50 বছরের অভিজ্ঞতা, আমরা তো এরকম সরকার একবারও পাই নাই যে আসলে পুনর্নির্বাচিত হওয়ার মতো কাজ করছে, এরকম তো পাই নাই। হ্যাঁ, সো তার মানে হচ্ছে আমাদের এখানে আসলে যদি ফেয়ার ইলেকশন হতো, এই মানে 50 বছরে যতবার ইলেকশন হওয়ার ব্যাপার ছিল ততবারই আসলে আগের সরকার হারার কথা ছিল। যে 3-4বার হারে নাই, বা বোধহয় 5-6 বার, হ্যাঁ, তারা আসলে হারে নাই হচ্ছে কারণ হচ্ছে এই সংবিধান, কারণ হচ্ছে এই 123। এই সংবিধান নিয়ে আমি বলাটা, মানে ভাইয়ের সামনে আমি বলাটা একটু দৃশ্যতা মনে হবে, তবু আমি বলে ফেলি। হ্যাঁ, ভাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি জানি। সেটা হচ্ছে 7-এর 1। এই সংবিধানের সবচেয়ে বড় প্রতারণা আমাদের সঙ্গে, সবচেয়ে বড় প্রতারণা, আমি শব্দটা জেনে বুঝে বলতেছি, প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে 7-এর 1। 7-এর 1-এ কি বলা হয়েছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা আমি মুখস্থ বলতে পারতেছি না তো, সো শব্দ মিলবে না, কিন্তু আপনারা দেখে নিন। হ্যাঁ, দেখে নিলে আপনারা বুঝবেন। তো এই কথাটা তো খুব ভালো, এই কথাটা তো শুনলে মানে খুব, মানে আমি মালিক একটা ভাব চলে আসে। কিন্তু বিষয় হচ্ছে যে এই বাক্যটা, এবং এই বাক্যটা কিন্তু বহুল প্রচলিত, আমাদেরকে এটা বারবার শোনানো হয়, কিন্তু কথা হলো যে এই বাক্যটা এখানে শেষ না, এই বাক্যটা এখানে একটা সেমিকোলন, এবং এরপর একটা বড় বাক্য আছে যে জনগণের পক্ষে এই ক্ষমতা কিভাবে কি, যেটা যদি বাংলাদেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশন, পুরো সংবিধানের যে ক্ষমতা কাঠামোর জায়গা, সেটা যদি আপনি মিলায় যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এই আপনার যে ক্ষমতা, এটা হচ্ছে যদি আপনি প্রধানমন্ত্রীর লোক হন তাহলে আপনার এই ক্ষমতা, আপনার এই মালিকানা। আপনি প্রধানমন্ত্রীর লোক না, আপনি কিচ্ছু না, একেবারেই কিচ্ছু না ভাই। হ্যাঁ, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজা শব্দটা নিয়ে তো আমার সিরিয়াস আপত্তি আছে। আমার তো সবচেয়ে বড়, মানে প্রথম আরো বড় আপত্তি তো প্রজা শব্দটা, রাজনীতি শব্দটা নিয়ে তো আমার মনে হয় যে প্রশ্ন করার অনেক দরকার আসলে এই সময় আছে, যে পলিটিক্সের বাংলা কেন রাজনীতি হবে? পলিটিক্সের বাংলা রাষ্ট্রনীতি হইতে পারতো। পলিটিক্যাল সায়েন্সের বাংলা কি? পলিটিক্যাল সায়েন্সের বাংলা আমরা সবাই জানি, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বা এরকম। তাহলে পলিটিক্সের বাংলা কিভাবে রাজনীতি চলে আসলো? মানে ওইখানে রাষ্ট্র, এখানে রাজ চলে আসলো কেন? মানে আমার সিরিয়াস অবজারভেশন আছে এই জায়গাটায়। তো আমার যে জিনিসটা মনে হয়, এগুলো হয়তো প্রাথমিক আলাপটা আগে শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কাইয়ুম ভাইয়ের এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে কাইয়ুম ভাই বেশ আরো কিছু কাজ করেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন, ছোট ছোট বই আকারে লেখার জন্য আসলে এটা লেখেন নাই। সো এই বইয়ের একটা সীমাবদ্ধতা, আমরা যখন এই বইটাকে বই হিসেবে ভাববো তখন আসলে এই জায়গাটা পাবো না। এটা আসলে বিভিন্ন সময় লেখা ওনার কিছু আপনার কি বলে রাষ্ট্রচিন্তা জার্নালের জন্য কিছু লেখা, সেগুলো দুইটা লেখা, বেসিক্যালি 2টা বা 3টা লেখা, 2টা লেখার সংকলন, 3টে সাক্ষাৎকার। এবং সাক্ষাৎকারগুলো আসলে মানে সাম্প্রতিক সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন সাক্ষাৎকার আর কি, এমন না যে একটা সিরিজ। সো এই জায়গায় একটা সীমাবদ্ধতা একটু মনে হবে। আচ্ছা,
আমি এখন আমার আলাপে যে জায়গাটায় যাই সেটা হচ্ছে যে প্রথমত এই বইটাতে আছে এই বিষয়গুলো। মনে করেন যে সংবিধান দেখার চোখের একটা আলাপ আসছে, এবং আমি সেটা বললাম রাষ্ট্রদ্রোহিতা, মানে ডেলিভারিটলি এটা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে যে কেউ মামলা করে দিতে পারে। বাংলাদেশে তো মামলা করতে কোনো কিছু লাগে না, আপনি কোনো কিছু না করলেও রাষ্ট্রদ্রোহিত হইতে পারে। সরি, আমার একটু পরিচয়টাও দিতে হবে। আমি হচ্ছে রাষ্ট্রচিন্তার শুরুর দিকের একজন, কিন্তু আমি এই 22 সালে আমরা যখন না অ্যাকচুয়ালি 21 সালে আমরা রাষ্ট্রচিন্তা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শুরু করলাম। তো রাষ্ট্রচিন্তা ইজ স্টিল দেয়ার। রাষ্ট্রচিন্তা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, এক ধরনের বন্ধু সংগঠন বলতে পারেন, কিন্তু ওরা আলাদা একটা সংগঠন। এখন আমরা হচ্ছি তাদের পলিটিক্যাল ফ্রন্ট আপনি যদি বলতে পারেন। আমরা হচ্ছি পার্টি, রাষ্ট্রচিন্তা হচ্ছে একটা পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক। সো রাষ্ট্রচিন্তার আমি এখন আর সদস্য না, বা রিপ্রেজেন্ট করার মতো বলা যাবে না, রিপ্রেজেন্টেটিভ বলা যাবে না। আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের একজন সদস্য হিসেবে, আসলে একজন পাঠক হিসেবে, আসলে এই রাজনীতির একজন লোক হিসেবে আমি আসলে কথাগুলো বলছি। তারপরে আপনার যেই আলাপটা আমাদের এখানে মাঝে মাঝে আসে এবং বলা হয় যে ভুল ভ্রান্তি থাকতে পারে, খামখেয়ালিপনা, এই শব্দগুলো কিন্তু ইউজ করা হয়। আমি জিনিসটাকে যেইভাবে দেখি যে এই সংবিধানটা খুবই পরিকল্পনা করে, সুচতুর পরিকল্পনার মাধ্যমে, খুব আপনার মানে আপনাকে এটাকে কি বলে, মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে, একেবারেই সায়েন্টিফিক একটা মডেলের মাধ্যমে, যে মডেলটা ফেল করার কোনো কারণ নেই, এরকম একটা মডেলের মাধ্যমে এই সংবিধানটা আসলে প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। কেন বলছি আমি, সেটা হচ্ছে যে এই সংবিধানে, যেমন ধরেন যে আমি একটা আলাপ করি সংবিধানের যে গণপরিষদ আলোচনা যেটা, সেটা নিয়ে সেখানে অনেক ঘটনার কথা বলা আছে। আমি এই বইতেই জিনিসটা আছে যে আপনার 403 জন ছিল গণপরিষদের, এই যে গণপরিষদ আসলে এই সংবিধানটা বানায়, সেই 403 জনের মধ্যে 400 জন ছিলেন আওয়ামী লীগের, 3 জন ছিলেন হচ্ছে আওয়ামী লীগের বাইরে, তার মধ্যে বোধহয় 2 জন হচ্ছেন একটা দলের আর 1 জন হচ্ছেন স্বতন্ত্র, বা এরকম। এখন এই যে 403 জন, তখন কি আপনি একটা চিন্তা করেন, তখন হচ্ছে 72 সাল, তখন বঙ্গবন্ধু হচ্ছেন বঙ্গবন্ধু, মানে শেখ মুজিব তখন বঙ্গবন্ধু হয়েছেন, তিনি জাতির পিতা হয়েছেন, একটা নতুন রাষ্ট্র, সেটার মানে উনি সবকিছু। তো তখন তো আসলে উনি সবকিছু, তখন তো ওনার বিপক্ষে কেউ চিন্তাও করার মতো আসলে মানে চিন্তা করারও আসলে সুযোগ নাই, মানে সেরকম কোনো প্রেক্ষাপট আসলে নাই, কারণ ওনার সবই সাফল্য কথা। ওনাকে সামনে রেখে একটা মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধটা আমরা জিতছি, এটা তো একটা বিশাল ঘটনা। এমন সময়ও বঙ্গবন্ধু আমাদেরকে, আমাদের এই মানে আপনার আমাদের জনগণকে, আমাদের যে এই 403 জন প্রতিনিধি, তাদেরকে বিশ্বাস করেন নাই, যার কারণে একটা রাষ্ট্রপতি থেকে একটা নির্দেশনা জারি হয়েছে, যেটা এখন আসলে 70 ধারা বলা হচ্ছে, সেটারই একটা ভার্সন, যে গণপরিষদ কিন্তু ভাই সংবিধানের সমালোচনা করতে পারবে না। মানে গণপরিষদ তারা আপনার সংবিধান বানাবে, কিন্তু তাদের আলাপটা এটা হচ্ছে যে আপনার 72-এর 22 মার্চ রাষ্ট্রপতি কর্তৃক একটা আইন করা হয়, যে গণপরিষদের সদস্যদের কি জানি নামটা আমি জানি না, বইটাতে আছে ডিটেলস, হ্যাঁ, যে ওরা আসলে মানে এটা সমালোচনা করতে পারবে না, তাদের মুখ কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আসলে ওই যে গণপরিষদের যে বইটা আমাদের আছে আলোচনা, ওই বইটা আমরা আসলে ওইটার বিভিন্ন প্রেক্ষাপট আসলে দেখতে পাই। কেউ বলতেছিল যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বসে কি সিগারেট খাওয়া যাবে কি না, মানে কোনো তো কাজ নাই তাদের আসলে। আচ্ছা, বলাই আছে যে তাদের হচ্ছে আপনার অর্থ বিল, মানে ফ্লোর ক্রসিং তো আছেই, অর্থ বিল, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ সংবিধান সংশোধনী বিল, এবং হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা। আবার একটা ভেগ টার্ম, রাষ্ট্রের নিরাপত্তা মানে তো যে কোনো কিছু, এই যে আমরা এখানে বসে আছি এটাতেও কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য কেউ চাইলে বলতে পারে যে এটা হুমকি, বলতেই পারে। এই যে এখানে যে অনেকগুলো নিষিদ্ধ বইটই আছে, কই জানি জিহাদি বইটই আছে না, বলতেই পারে। তো তাহলে রাষ্ট্রের নিরাপত্তা আবার একটা ভেগ টার্মের ভিতরে কিন্তু ঢুকছে, মানে চাইলে এটাকে এইভাবে কিন্তু ইন্টারপ্রেট করা যায়। আমি বলছি না যে বিএনপির ইন্টেনশন খারাপ, আমি বলছি যে এরকম ভাবে ভাই ক্ষমতায় থাকলে, যেখানে আমি বললাম যে আমি আমাকে বিশ্বাস করি না, সেখানে আমি বিএনপিকে কেন বিশ্বাস করব? তার মানে হচ্ছে আমরা যে প্রস্তাবটা করছি সেটা হচ্ছে যে আপনি ক্ষমতা প্র্যাকটিস করার আগে যেই সরকারে যাবে নেক্সট,
তাকে ক্ষমতা প্র্যাকটিস করতে পারার আগে তাকে আসলে সংস্কারটা করতে হবে। মানে আমার হাত বাঁধা এখন, হ্যাঁ, আমি এখন চুরি করতে পারতেছি না, লুটপাট করতে পারতেছি না, দুর্নীতি করতে পারতেছি না, পাচার করতে পারতেছি না, এরকম অবস্থায় আমাকে দিয়ে আপনি সংস্কারটা করাবেন, তারপরে গিয়ে আমার হাত পা খুলে দিবেন। আসলে আপনি ততক্ষণে তো আমার হাত পা এমন ভালোভাবে বাঁধছেন যে আমার আসলে আমি চাইলেও আর দুর্নীতি, লুটপাট, পাচার আর করতে পারবো না। আপনি কেন ঝুঁকিটা নেবেন? ঝুঁকি নেওয়ার তো কোনো কারণ নেই আপনার, তাই না? এটাই আমরা বলতেছি যে সংবিধান সংস্কার সভা, আপনার সংবিধান সভা বা গণপরিষদ নির্বাচন, যেটা 70 সালে হয়েছে, যেটা 46 সালে হয়েছে, আমরা বলতেছি যে এই এখন যে সরকারটা গঠন হবে তারা প্রথমত আসলে সংবিধানের সংস্কার করবে। তারা সারা দেশের, আমাদের তো মোটা দাগে প্রস্তাব আছে, সংবিধানের আসলে কি কি সংস্কার লাগবে আমাদের প্রস্তাব আছে, এই যে এক পাতায় আছে, এটা নিয়ে মানে 10 পাতায় লেখা আছে, তারপরে বিভিন্ন ধরনের আছে। তার মানে হচ্ছে যে মোটামুটি আসলে কিছু কাজ কিন্তু আগানো আছে। তার মানে কেউ যদি চায়, কোন একটা সরকার যদি চায় এগুলো নিয়ে একটা সলিড, একটা কনক্রিট একটা প্রস্তাব নিয়ে জনগণের কাছে ধরেন যে গণভোট দেয়া, এটা আসলে খুব বেশি সময় লাগবে না, 3 মাসের মধ্যে এই কাজটা সম্ভব, বড়জোর 6 মাস, বড়জোর 6 মাসের মধ্যে এটা গণভোট পর্যন্ত আয়োজন করে ফেলা সম্ভব। দেখবেন আবার একটু পিছনের কথা যাই, যে আমি বলছি যে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ আসা যাওয়া করবো রিলেভেন্সির ক্ষেত্রে। আমাদের সংবিধানের সবচেয়ে বড় একটা দুর্বলতার জায়গাটা হচ্ছে যে এই সংবিধানটা কখনো জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, কখনোই না। এই সংবিধানটা কখনো জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, যেটা দিয়ে আমি শোষিত হই, শাসিত হই, সেটাতে আমার ম্যান্ডেট নেই। তার মানে কি আমরা কি মানে রাজার দেশে আছি নাকি? গণতন্ত্র হলে তো এটা আমার ম্যান্ডেট থাকার কথা। আমরা বলছি যে এখন সুযোগ আমরা সংবিধানের এই দোষটাও কাটাই। সেটা কিরকম? আমরা গণপরিষদ যেটা করছি, মানে একটা সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, প্রথমত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা করছি। ইন্টারিম আমাদের যেটা প্রস্তাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যেটা প্রস্তাব, সেটা হচ্ছে যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট করি আলাপ আলোচনার ভিত্তিতে। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমরা আপনার একটা যে ইলেকশন করব, সেই ইলেকশনে যারা নির্বাচিত হবে তাদের প্রথমে 3 মাস হোক 6 মাসের হোক দায়িত্ব থাকবে যে একটা সংবিধান সংস্কারের একটা প্রস্তাব নিয়ে আসা, এবং সেই প্রস্তাবটাকে আসলে গণভোটের মাধ্যমে অ্যাপ্রুভাল নেওয়া, জনগণের অ্যাপ্রুভাল নেওয়া। দেখেন, যে জিনিসটা আমি আগেও বলছি যে আপনি যদি ওই যে সংস্কার বা সংশোধনী, সংস্কার না, যদি সংশোধনী, যেটা 17টা সংশোধনী হয়েছে আমাদের এই সংবিধানে, কিন্তু চাইলে তারা কিন্তু আবার ওই আপনার বিচারপতি দেখায় বিভিন্ন কাহিনী করে কলমের খোঁচায় এই সংশোধনী, আপনি রক্ত দিয়ে যদি সংশোধনী আনেন সেটা কলমের খোঁচা বাতিল করে দেওয়া সম্ভব। এই ঘটনা আমাদের দেশে ঘটছে, এই মানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট, ষোড়শ সংশোধনী, যেটা ষোড়শই তো ছিল, ত্রয়োদশ, হ্যাঁ ত্রয়োদশ। তার মানে হচ্ছে যে আমরা বলছি যে আমি কেন এই ঝুঁকি আবার নিব, আমি এই ঝুঁকি আবার নিতে চাই না। বিএনপি যদি ক্ষমতায় আসে, সে যদি আবার বাতিল করে দেয়, আবার যদি আমরা এরকম একটা ক্যাওসের মধ্যে পড়ি, আমরা বলছি যে ভাই এইবার একটা সলিড জায়গায় আমরা যাই, যে জায়গাটা আমরা 90-তে মিস করছি, যে ট্রেনটা আমরা 90-তে মিস করছি, আমরা এই ট্রেনটা এইবার যাতে মিস না করি। আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে সংবিধানের একটা সংস্কার, মানে একটা সংশোধিত সংস্কার সংবিধান তারা প্রস্তাব করবে, সেটাতে গণভোট হবে। জনগণ যদি সেই সংবিধান মেনে নেয়, অবশ্যই এটা নিয়ে তারা সারা দেশে বিপুল পরিমাণ আলাপ আলোচনা, এরকম বা এর চেয়ে অনেক বড় বড় রকমের আলাপ আলোচনা তারা করবে। জনগণ যদি সেই সংবিধানটা মেনে নেয়, সেই সংবিধানের উপর ভিত্তি করে ওই গভর্নমেন্ট তখন ক্ষমতা এক্সারসাইজ করবে। তার আগ পর্যন্ত থাকবে হচ্ছে ক্ষমতায় থাকবে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে দেখেন, হ্যাঁ তাহলে যেটা হচ্ছে যে কেউ লুটপাট করার অবারিত সুযোগটা আর পাচ্ছে না। আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাচার, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাচার। এখান থেকে জাস্ট টাকাটা বিদেশে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এইটা বন্ধ করা সম্ভব, পৃথিবীর বিভিন্ন দেশ বন্ধ করছে, এবং এটা বন্ধ করতে গেলে আপনি শুধু পাচার বন্ধ না, আপনি একটা ইলেকশন, শুধু ইলেকশন না, আপনি যে কবি, আপনি যে সম্পাদক, আপনি যে টিচার, আপনি যে স্টুডেন্ট, আপনি চিন্তা করে দেখেন আপনার কাজটা করার জন্য আপনি আসলে এই সংবিধান দ্বারা প্রতিনিয়ত আপনি আসলে বাধাপ্রাপ্ত হন। এই সংবিধান দ্বারা আপনাকে আসলে চাইলেই, এই যে আমি যখন গুম হইলাম, আমি তখন তো এমন কিছু করি নাই। আমি কি করছি, আমি ওই যে করোনা নিয়ে কিছু কাজ করছি রাষ্ট্র চিন্তার সঙ্গে।
আমরা দুর্যোগ সহায়তা একটা মনিটরিং কমিটি করছি। এই সিম্পল একটা কাজ এই রাষ্ট্র, এই সরকার সহ্য করতে পারে না। তারা আমার নামে 4টা অভিযোগ করছে, রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। চিন্তা করেন, 4টা অভিযোগ। কি প্রমাণ? কি কোনো প্রমাণ নাই। সরকার বলছে সেই জন্যই, কোনো প্রমাণ দেয়া লাগে নাই। কিন্তু তো আমরা আমাদের যে কাজটা সেটাও যদি করতে চাই, আমরা যদি সাধারণ, আপনি যদি ইভেন বাজার থেকে আপনি দাম দিয়ে সঠিক দামে আপনি ধরেন যে বিষমুক্ত একটা খাবার চান আপনার বাচ্চার জন্য, আপনি চান যে আপনার বাবার জন্য আসলে সঠিক একটা মেডিসিন, চিকিৎসা ব্যবস্থা, এই সংবিধান রাখা আপনি পারবেন না। সেটা নিশ্চিত করতে গেলে আপনাকে এই সংবিধান সংস্কার করতে হবে। আমরা এই আলাপটাই আমরা করছি এবং এইটা করার একটা মাহেন্দ্রক্ষণ, এই কথাটা বলে আমি শেষ করব। কারিম ভাই এই ইয়েটাতে আছে মাহেন্দ্রক্ষণের শব্দটা, কথাটা 70 সাল ইন্ডিয়া, পাকিস্তান এবং মানে টু বি স্পেসিফিক আপনার ধরেন যে জিন্না, আপনার কি বলে গান্ধী এবং হচ্ছে শেখ মুজিব, 3 জনের ইন্টারেস্ট এক জায়গায় মিশছে, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। এখন আপনি দেখেন যে আপনি যেই কোনো সেক্টর, যে কোনো মানুষের কথা ভাবেন, একমাত্র চিহ্নিত পাচারকারী ছাড়া শেখ হাসিনার স্বার্থ আছে এবার এই সংবিধান সংস্কারে। শেখ হাসিনাও মানে নিরাপদে ক্ষমতা থেকে নামতে পারবে না যদি এই সংবিধান সংস্কারের দিকে আমরা যদি আসলে যাত্রা শুরু না করি। খালেদা জিয়া বা বিএনপি ক্ষমতা যেতে পারবে না এই সংবিধান সংস্কার না হইলে। একটা সুষ্ঠু ইলেকশন বাংলাদেশের সম্ভব না এই সংবিধান সংস্কার না হইলে। আমি, আপনি, আমরা কেউ জান বলেন, জবান বলেন, সম্মান বলেন, একটা কোনো অধিকার আমরা পাবো না এই সংবিধান সংস্কার না হইলে। সো আমাদের আসলে সবার ইন্টারেস্ট, যেটা 70 সালে একবার হয়েছে, এখন আবার একই একটা মাহেন্দ্রক্ষণ, যে কারণে কারিম ভাই শব্দটা ব্যবহার করছেন, মাহেন্দ্রক্ষণ হয়েছে এখন। এখন আমরা যদি আসলে এই দাবিতে সোচ্চার হই, এটাই যদি আমরা মনে করি যে আসলে এইটা আমাদের করতেই হবে, কারো বাপের ক্ষমতা নেই আমাদেরকে ঠেকায় রাখার, এটা হবেই বাংলাদেশে। অনেক ধন্যবাদ।